সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জনতার মত অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব সামাজিক বৈষম্য নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে কতটুকু বাধা। আমরা কি সত্যি একটি সমতাভিত্তিক সমাজের দিকে এগুচ্ছি, নাকি ধনী গরিব, শহর গ্রাম, শিক্ষা ও সুযোগের বৈষম্য আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিচ্ছে? আমরা আলোচনা করব স্টুডিওতে উপস্থিত বীর চট্টলার চারজন স্ব পেশায় প্রতিষ্ঠিত নাগরিকদের সাথে। প্রথমে আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের সম্মানিত অতিথিদেরকে। আমার বাম পাশে আছেন জনাব নূর হোসেন মামুন, ব্যুরো চিফ শেয়ারবিজ, উনি একজন সাংবাদিক। তার বামে আছেন ডাক্তার মেহেদি হাসান ইমাম, ডান পাশে আছেন অ্যাডভোকেট বিলকিস আরা মিতু, সর্বডানে আছেন সাজ্জাদ হোসেন খান। আপনাদের চারজনকেই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করব অ্যাডভোকেট বিলকিস আরা মিতুকে দিয়ে। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, সামাজিক বৈষম্য নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে কতটুকু বাধা আপনার মতে? বৈষম্য বলতে তো প্রথমেই আমাদের মধ্যে যেটা আসে জেন্ডার, ফার্স্টে আমরা এটাই বুঝি। নারী পুরুষের মধ্যে যে বৈষম্যটা আমরা দেখি, সেটা যদিও আমাদের সংবিধানে লেখা আছে 33% নারীদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা, বাট আমার মনে হচ্ছে এটা শুধুমাত্র ওই সংবিধান পর্যন্তই আছে, কিন্তু সেটা এখনও বাস্তবায়িত হচ্ছে না। কিন্তু আমাদের বর্তমান সমাজে আমাদের যে নতুন সরকার গঠন হয়েছে, সেখানে কিন্তু বলছে 50% সেটা নেওয়ার কথা এসেছে। জানি না সামনে এখন সেটা কতটুকু কার্যকারিতা হবে, সেটা আমরা হয়তো বা একটা ভালো কিছু হবে সেই অপেক্ষায় আছি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান সরকারকে আমার এই পর্যায় থেকে আমি নিবেদন করব যে মহিলারা আসলে অনেক বাধা পেরিয়ে আমরা ঘর সামলিয়ে, সংসার সামলিয়ে আমরা এই পেশায় আসি। আমাদের যে স্ব পর্যায়ে আছে, সেটা হোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, অ্যাডভোকেট, বা এখন মেয়েরা তো বিজনেসেও অনেক, ওরা খুব অ্যাক্টিভ। আমরা যদি আসলে আমাদের সরকার থেকে যদি ওভাবে সম্মান, বা আমরা যদি বৈষম্য শিকার বিষয়টা নিয়ে যদি সামাজিকভাবে যদি সবাই এগিয়ে না আসে, বিশেষ করে পুরুষরা যদি আমাদেরকে সহযোগিতা না করে, সেই ক্ষেত্রে আমরা যেটা আমাদের মেধা সেটা বিকাশ হবে না। এই ক্ষেত্রে আমার এই প্রোগ্রাম থেকে আমার একটি সকলের কাছে নিবেদন, যেন আমরা মহিলারা যেন আরও এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। সাজ্জাদ হোসেন খান, আপনার কাছে জানতে চাচ্ছি, সামাজিক বৈষম্য বলতে আমরা কি শুধু আয় মানে ইনকামের বৈষম্যটা কি বুঝি, নাকি আরও অন্য কিছু? সামাজিক বৈষম্য শুধু ইনকামের ক্ষেত্রে না। আমি মনে করি যে বাংলাদেশে যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। একসময় আমরা দেখেছি বিগত যে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের শাসনামলে আপনার ওয়াকাফাত দেওয়া হতো। শিক্ষার্থীরা আপনার এই যে লটারির মাধ্যমে বা তাদেরকে মেধার ভিত্তিতে মূল্যায়ন না করে যে কোটাভিত্তিক মূল্যায়ন করা হতো, এই কোটাভিত্তিক মূল্যায়নের কারণেই তো আমরা যে জুলাই আগস্টের উদ্যোক্তানে নেতৃত্ব দিয়েছি এবং সেই আন্দোলনে ভূমিকা রেখেছি। সার্বজনীনতা বজায় রেখে আমরা প্রত্যেকে যে যার যার অবস্থান থেকে হাটে বাজারে, বনে জঙ্গলে, বন্দরে, রিক্সা চালক থেকে শুরু করে একজন স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক শ্রমিক, সবার ভূমিকা ছিল এই জুলাই আগস্টের উদ্যোক্তানে। এই যে বৈষম্যর প্রশ্ন যেটা বলা হচ্ছে, শিক্ষার্থীদের যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকার, সেইখানে পরিপূর্ণ বৈষম্যতায় ভরপুর ছিল। এই পরিপূর্ণ বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু জুলাই আগস্টের আন্দোলনটা হয়েছে। এখন মূল বিষয় হচ্ছে বর্তমান সরকারের কাছে আমার আহ্বান থাকবে যে শিক্ষা ব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়া। ধন্যবাদ। সাংবাদিক নূর হোসেন মামুন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, নতুন বাংলাদেশ গড়ার পথে বৈষম্য কতটা বাস্তব সমস্যা, কতটা অতিরঞ্জিত? দেখুন, বাংলাদেশের গত যে 16-17 বছরের ইতিহাস বা স্বাধীনতা পরবর্তী ইতিহাস আমরা দেখি, আমরা আসলে খুব রিচ একটা দেশ নয়। আমাদের আমদানি নির্ভর একটা দেশ। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অন্য দেশের উপর বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভর করতে হয়। সেই ক্ষেত্রে গিয়ে বাংলাদেশে আমরা 16-17 বছরে যা দেখেছি, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, চিকিৎসা বলেন, অর্থনৈতিক সংকট বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ আসলে বৈষম্যের শিকার হয়েছে। এটা প্রত্যেক ঘরে ঘরে, শহরে, অঞ্চলে, গ্রামে গঞ্জে প্রত্যেকের মুখে আপনি হতাশার গল্প শুনবেন। আপনি শিক্ষা ব্যবস্থার কথা যদি ধরেন, মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে মানুষ আসলে ঠিক তেমন একটা চাকরি পাচ্ছে না। বেকারত্ব দিন দিন বাড়ছেই।
যে কারণে গিয়ে মানুষ শেষ পর্যন্ত আউটসোর্সিংয়ের দিকে ঝুঁকছে কিংবা অন্য কোনো পথ বেছে নিচ্ছে। মানে বৈষম্যের শিকার আসলে সমাজের একটা শ্রেণী, আসলে যারা টাকা কামাচ্ছে এরা টাকা কামাচ্ছেই, আর একটা 30-40% উপরে একটা অংশ এখনও দরিদ্র রয়ে গেছে। তারা আসলে ভালো কিছু করতে চায়, কিন্তু নানা কারণে তারা স্কোপ না পাওয়ার কারণে সেটা হচ্ছে না। আমরা যদি বড় বড় শিল্পপতির কথা বলি, যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশ থেকে পালিয়েছে, তারা আসলে কিভাবে এত টাকা পেয়েছে? অবাক করা বিষয়, প্রশ্ন এখনও রয়ে যায়, সেগুলো আমরা বিচারের আওতায় আনতে পারি নাই। অন্তর্বর্তীকালীন সরকারও সেটা করতে পারেনি। এখন প্রত্যেকে তাকিয়ে আছে বিএনপি সরকারের উপর। তো আসলে এই যে বৈষম্য হয়েছে, যারা লুটপাট করেছে এটা করেছে, যারা করতে পারেনি, যারা অবহেলিত, এরা অবহেলিত রয়ে গেছে। সুতরাং বলা চলে যে বৈষম্য সমাজের এই মুহূর্তে প্রত্যেক শ্রেণীতেই বলবৎ রয়েছে। ডক্টর মেহেদী হাসান, স্বাস্থ্য সেবায় অসমতা কি একটি বড় সামাজিক সংকট? আসলে বৈষম্য তো সেই আদি অনাদিকাল থেকে বিদ্যমান। আপনি দেখেন সমাজ ব্যবস্থায়, একটা সমাজ ব্যবস্থার ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, সেখানে ব্রাহ্মণদেরকে সম্মান করা হতো, এটা আমাদের রক্তে। আপনি দেখেন আমাদের গ্রামে আর শহরে আসলে কি সমান সুযোগ সুবিধা পাচ্ছে? সবাই পাচ্ছে না। আপনি যদি দেখেন নারী পুরুষ, আমরা বলি সমাজের কথা, আসলে কি এটা হচ্ছে না। ঠিক তেমনি ধনী গরিব, গ্রাম শহর, নারী পুরুষ, সমস্ত একটা বৈষম্য বিদ্যমান। আর বৈষম্য অবশ্যই উন্নতি যে কোনো ক্ষেত্রে, সেটা স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, সমাজের প্রত্যেক ক্ষেত্রে একটা বিরাট অন্তরায়। অন্তরায় কীভাবে? আমি যদি স্বাস্থ্যখাতের কথা আপনাকে জিজ্ঞেস করলাম, আমি সেটা বলি। আপনি চাইলেই কি একটা বড় প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিতে পারছেন না। আপনার সেই জন্য আর্থিক সচ্ছলতা দরকার। তার মানে ধনী যেটা পাচ্ছে, গরিব সেটা পাচ্ছে না। তাহলে বৈষম্য অবশ্যই স্বাস্থ্যখাতে একটা বড় অন্তরায়। কেউ সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছে, কেউ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারছে না, এটা একটা অন্তরায়। তারপর এটা এখন আমি যদি আপনাকে কিছু আশার কথা বলি, যেমন আমরা সম্প্রতি সময় শুনতে পাচ্ছি যে এনএইচএসের আদলে স্বাস্থ্য ব্যবস্থা। তো এনএইচএসের আদলে স্বাস্থ্য ব্যবস্থাটা আসলে কী? এনএইচএসের আদলে স্বাস্থ্য হচ্ছে ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম। ন্যাশনাল হেলথ সিস্টেম যেটা, সেখানে সরকার আপনার সকল স্বাস্থ্যগত দায়িত্ব নেবে। এতে কি বৈষম্য দূর হবে? এতে বৈষম্য দূর হওয়ার সম্ভাবনা আছে। আপনার সরকার যদি আপনাকে একটা পলিসি করে দেয়, আপনি আপনার সকল প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমের জন্য সরকারি সেবা পাচ্ছেন, এর মাধ্যমে আপনি কিছুটা হলেও বৈষম্য দূর হবে। আপনাকে আসলে বৈষম্য দূর করতে হবে। আমরা বৈষম্য তো আছে, বৈষম্য অবশ্যই অন্তরায়। বৈষম্য দূর করতে পারলে আপনি স্বাস্থ্যখাত আরও উন্নত করতে পারবেন। অ্যাডভোকেট বিলকিসারা মিতু, নারীদের ক্ষেত্রে বৈষম্য নতুন বাংলাদেশের পথে কতটা প্রতিবন্ধকতা? প্রতিবন্ধকতা বলতে আমি যেটা বুঝতেছি এখনও, যেটা আগে থেকে যেটা আমাদের কন্টিনিউ নীতি বলেন, যেটা চলমান ছিল, সেটা আমার মনে হচ্ছে এখনও কন্টিনিউ রয়ে গেছে। শুধুমাত্র মুখে মুখে বলা হচ্ছে নারী সমাজ ব্যবস্থা, নারীকে এগিয়ে নাও। যতই নারী উন্নয়নের কথা বা বিষয়ে কথা বলা হয়, আমার ধারণা মতে এখনও 80% পুরুষ সমাজ চায় না নারীরা খুব বেশি এগিয়ে যাক। যার কারণে আমাদের বাংলাদেশ এখনও একটু উন্নয়নশীল দেশ হিসেবে আমরা রয়ে গেছি। কারণ আপনি যদি উন্নত বিশ্বে দেখেন, সেখানে কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু অনেকটা এগিয়ে। মানে সেখানে দেখলেই দেখা যায় যে এই চেয়ারে কি নারী না পুরুষ, ওইটা নিয়ে তারা ফ্যাক্ট না, ওদের মূল চিন্তায় থাকে যে সে যোগ্য কিনা। যে সেই দিক থেকে আমরা এখনও কিন্তু অনেক পিছিয়ে আছি বাংলাদেশে। এটা যদি আসলে আমাদের যদি এটা এগিয়ে নিতে হয়, আমি যেটা বুঝি সেটা হচ্ছে আপনার নিচে থেকে উপরে উঠতে হবে, উপর থেকে নিচে না। কিন্তু আমাদের এখানে যেটা হয়, উপরের দিকে কিছু কিছু ভালো ভালো পোস্টে কিছু নারীকে বসিয়ে দেখানো হয় যে নারীরা এগিয়ে গিয়েছে। বাট যেটা আসলে যদি আপনি নিচের দিকে যান, বিভিন্ন অফিসে যান বা বিভিন্ন কর্পোরেট চেম্বারে যান, বা দেখবেন যে সেখানে ঠিকই নারীরা এখনও আমরা বৈষম্যের শিকার। সো আমার নিবেদন হচ্ছে যে আপনাকে যদি বৈষম্যটা দূর করতে হয়, প্রতিবন্ধকতা দূর করতে হয়, সেক্ষেত্রে নিচে থেকে উপরের দিকে এটা সাজাতে হবে ঢেলে। সাজ্জাদ খান, আপনার কাছে জানতে চাচ্ছি, ধনী গরিবের ব্যবধান দিন দিন কি বাড়ছে? এর প্রভাব কি? আসলে ধনী গরিবের যে বৈষম্যের কথা বলা হচ্ছে, এটা তো বিদ্যমান বাংলাদেশ নেতা সমগ্র পৃথিবীতে। আপনি লক্ষ্য করবেন যে আমাদের চট্টগ্রাম শহর তো বাংলাদেশে এখন বাণিজ্যিক রাজধানী, যদি এবার ঢাকা এখন আপনার বিভক্ত হয়ে গেছে। চট্টগ্রাম শহরের ফুটপাত থেকে শুরু করে আনাচে কানাচে আপনি লক্ষ্য করবেন, যারা কুড়ে ঘরে ছিল তারা কিন্তু কুড়ে ঘরেই রয়ে গেছে, তাদের কিন্তু বহুতলা ভবন হয় নাই। তারপরে ধরেন পশ্চিম ষোলো শহর এলাকা, পশ্চিম ষোলো শহরের আপনার যে উত্তর পাশ যেটা বলা হয়, আপনার ওইদিকে লক্ষ্য করবেন রাজগঞ্জ থেকে হাজিরপুল পর্যন্ত
এখনও ওখানে আপনার কোমর সমান গলা সমান পানি উঠে যায়। তো ওখানে ওই মানুষগুলো তো অবশ্যই বৈষম্যের শিকার, এটা একটা বৈষম্যের অংশ। আপনি উন্নয়ন হচ্ছে পাহাড়ি এলাকায়, হ্যাঁ, কিন্তু নিচু এলাকাগুলো নিচুই রয়ে গেছে। সংস্কার হচ্ছে উন্নয়নের নামে বিগত সরকার আপনারা দেখেছেন যে কি পরিমাণ লুটপাট করেছে, জলবদ্ধতা নিরসন, এইটা সেটা। তো বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বেশি দিন হয় নাই, তারা দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে ছিল। এখন নতুন সরকারকে অবশ্যই আমরা সুযোগ দেওয়া উচিত যে আমরা সারা জীবন বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, এবং বিগত যে জুলাই আগস্টের উত্থান হয়েছে সেটাও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা কিন্তু হয়েছে। সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলন মনে রাখতে হবে। ওই যে আমি প্রথমেই বলেছিলাম আপনাকে, একদম ছোট থেকে বড়, ধনী দরিদ্র, কৃষক শ্রমিক শিল্পপতি সবার এখানে সহযোগিতা ছিল এই আন্দোলনে। একটা পয়সাওয়ালা ছেলে তার বাবাকে না জানিয়ে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে, আমি দেখেছি নিজের চোখে। মুরাদপুর 2 নম্বর গেট, তারপরে বিবিরহাট এলাকায়, হ্যাঁ, আমাদের চোখের উপর সমগ্র আন্দোলনটা গড়ে উঠেছে। এখানে আমি দেখেছি একটা বাদামওয়ালা কিন্তু সে আপনার পয়সাওয়ালা না, সে একটা ক্ষুদ্র ব্যবসায়ী। কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ীকে আপনি গরিবের তালিকায় ধরতে হবে। এই ক্ষুদ্র ব্যবসায়ী কোনো স্বার্থ ছাড়া, হ্যাঁ, সেই আন্দোলনে সহযোগিতা করেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে। তাহলে সে এই আন্দোলনে সহযোগিতা করে, সে কিন্তু এখন এসে শিল্পপতি হওয়ার স্বপ্ন দেখছে না। বা অন্তর্বর্তীকালীন সরকার যারা বিগত আন্দোলনের পরে আপনার 36শে জুলাই 5ই আগস্ট পরবর্তী ক্ষমতায় ছিল, তাদের শাসন আমলে ওই বাদামওয়ালার কোনো উন্নতি হয় নাই, সেও কিন্তু বৈষম্যের শিকার হয়েছে। উল্টা তাকে এমন কথাও বলা হয়েছে যে তুমি স্বৈরাচারী সরকারকে একটা গ্রুপ, একটা শ্রেণীদের কোনো দলীয় পরিচয় নাই, এরা বিগত স্বৈরাচারী সরকারের আমলে তাদের ছদ্মবেশে তাদের নেতাদের যে ইয়েগুলো ছিল, তাদের পলিটিক্যাল লিডার যে সাইনবোর্ডের মধ্যে যারা ছিল, তাদের মাধ্যমে তারা আগে 20 টাকা নিত, এখন তাদেরকে বলতেছে 60 টাকা দিবি, 3 ডাবল দিবি। তো এটাও একটা বৈষম্য। ওই বাদামওয়ালা জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিয়ে ভূমিকা রেখেছে কেন? সে বৈষম্যের শিকার না হওয়ার জন্য। এখন উল্টা সেও যদি বৈষম্যের শিকার হয়, এই ক্ষেত্রে সরকারের করণীয় আছে বলে আমি মনে করি। নুর হোসেন মামুন, শিক্ষা ব্যবস্থার বৈষম্য কি ভবিষ্যৎ প্রজন্মকে পিছিয়ে দিচ্ছে? অবশ্যই শিক্ষা ব্যবস্থার বৈষম্য পিছিয়ে দিচ্ছে আগামী প্রজন্মকে। কারণ হচ্ছে বর্তমান সময়ে আমরা 2-3টা লেভেলে পড়ালেখা দেখি। একটা হচ্ছে ইংরেজি মাধ্যমে, একটা হচ্ছে সাধারণ, হ্যাঁ, আর একটা হচ্ছে ও লেভেল। তো আসলে যারা ইংরেজি মাধ্যমে পড়ালেখা করছে তারা কারা? তারা হচ্ছে ধনাঢ্য পরিবারের সন্তান, যারা সরকারি কলেজ বা স্কুলে পড়ালেখা করছে। সেই সব পরিবারগুলো হচ্ছে একেবারে নিম্ন মাধ্যম, যারা দিনে এনে দিনে খায়, এবং কি 6 মাস পর যে সামান্য ফি 500-600 টাকা বেতন সহ, সেটা দিতেও অনেক পরিবারের হিমশিম খেতে হয়। সব মিলিয়ে দেখা যায় যে সে একটা ছেলে কোনোভাবে টেনে হেসড়ে এসএসসি পাস করলো, কিংবা এরপর ইন্টার পর্যন্ত গেল, অনার্সে গিয়ে তার আর অনার্স বা ডিগ্রিতে গিয়ে তার আর পড়ালেখার প্রতি, সংসারের যেই পিছুটানটা চলে আসে, এরপর পড়ালেখা করার প্রতি তার কোনো আগ্রহটা আসলে ঠিক তেমনটা থাকে না যখন সংসারের পিছুটানটা সেই দেখে। সব মিলিয়ে বলা চলে যে যারা আপনার ধনাঢ্য পরিবারের সন্তান, তারা আসলে সেই পড়ালেখাটা তারা কন্টিনিউ করতে পারছে। শিক্ষা ব্যবস্থাতে আসলে আমাদের জোর দেওয়া উচিত এইসব ক্ষেত্রে। ইংরেজি মাধ্যমে যে পড়ালেখাটা হচ্ছে সেটা যাতে গভর্নমেন্টও হয়, যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বা কলেজে হচ্ছে সেটা যাতে গভর্নমেন্টও হয়। যদি আমরা সরকারিতে সেই জিনিসটা আনতে পারি, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব। বেশ কিছু উদ্যোগ ইতিমধ্যে আমরা মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী অথবা মন্ত্রী প্রাথমিক শিক্ষা, ওনাদেরকে দেখছি আমরা উদ্যোগ নিচ্ছে। তারেক রহমানের যে 31 দফা, সেখানেও আসলে এই বিষয়গুলোকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা আওয়ামী আমলে দেখেছি সেই শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা হয়েছে। আই হোপ বিএনপি সরকার সেটাকে আবার পুনরাবৃত্তি করবে না। ধন্যবাদ। ডক্টর মেহেদী হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি, গ্রাম ও শহরের সুযোগ সুবিধার পার্থক্য কতটুকু বাধা সৃষ্টি করছে? নিঃসন্দেহে বাধা সৃষ্টি করছে, তবে এই রেশিওটা এখন গত 10 বছর অনেক বেড়েছে। আমি যদি বলি গত 10 বছর অনেক বেড়েছে। আমি আমার পেশাগত অবস্থান থেকে আসলে কোনো সরকার দলীয় মন্তব্য আমি কখনোই করতে চাইনি বা করিনি, কিন্তু আমি যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমি গত 10 থেকে 15 বছরে কী নিয়ে সবচেয়ে বেশি আপসেট, আমি বলবো যে আমি শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বেশি আপসেট। এবং আপনি কোনো জাতিকে যদি ধ্বংস করতে চান, আপনি যদি খুব পরিকল্পিতভাবে কাউকে ধ্বংস করে দিতে চান, আপনি তাদের এডুকেশনাল সিস্টেমটাকে ব্রেকডাউন করে দেন। আপনি যখন তাদের এডুকেশনাল সিস্টেমটাকে ব্রেকডাউন করে দিবেন, অটোমেটিক প্রজন্ম মূর্খ হয়ে যাবে। এবং এটাই ছিল মনে হয় গত
যে 15-16 বছরের যে বাংলাদেশ, আমি স্বচক্ষে এটাই দেখেছি। আমি যে বাংলাদেশে পড়াশোনা করে বড় হয়েছি, আমি নিজেও তো আসলে একদম যে শহুরে কাঠামোতে বড় হয়েছি, ইংরেজি মাধ্যমে পড়েছি এমন না। আমি গ্রামে স্কুলে পড়েছি, তারপর পরীক্ষা দিয়ে আমি শহরে একটা ভালো স্কুলে চান্স পেয়েছি, পড়েছি। এই যে একটা ইয়ে ছিল, আমি যখন মেডিকেলে পড়ি, আমার মনে হয় আমার বন্ধুবান্ধবের মধ্যে মোটামুটি মফস্বল থেকে আসা ছেলেপেলের সংখ্যা 80%-এর বেশি তখন ছিল। এখনও আছে, সংখ্যাটা কম নয়। তো গ্রামের ছেলেরা মেধায় পিছিয়ে নেই, পিছিয়ে আছে সুযোগ সুবিধায়। এটা গত 15 বছর অনেক বেশি ডেভেলপ করেছে। আপনি দেখেন চট্টগ্রাম শহরে কয়টা ভালো স্কুল আছে? সরকারি স্কুলের কথা বলছি, কয়টা সরকারি ভালো স্কুল ছেলেদের জন্য, মেয়েদের জন্য? হাতে গোনা 5 থেকে 6টা। তার মধ্যে লটারি সিস্টেম। এটা একদম, আপনি একটা ছেলে যদি 8ম শ্রেণীতে লটারি সিস্টেমে পরীক্ষা দেয়, তো আসলে এটা তো ভাগ্যের উপর ডিপেন্ড করলো। একটা অথর্ব ছেলে একটা ভালো স্কুলে পড়ছে, সে কি দিবে? একটা অথর্ব ছেলে যদি একটা ভালো স্কুলে পড়ে, সে কী দিতে পারবে আসলে? তো মেধার যেমন স্কুল প্রতিষ্ঠানিক মান উন্নয়ন প্রয়োজন, তেমন কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। কেমন কাঠামোগত পরিবর্তন? আমরা শহরমুখী পড়ালেখার চিন্তা করি। আমি এখন গ্রামের একটা স্কুলকে ভালো করব, শিক্ষক নিয়োগ দিব, সেই প্রক্রিয়া আমার মধ্যে নাই। কয়টা ভালো শিক্ষক গ্রামে যেয়ে পড়ায়? আসলে পড়ায় না। এই ধরনের কাঠামোগত পরিবর্তন না আনতে পারলে এই অন্তরায় রয়ে যাবে। তবে আমরা যদি চিন্তা করি, আমরা যদি আমাদের জেনারেশনের কথা ভাবি, আমরা মনে হয় আগেই ভালো ছিলাম। আপনি আমাদের জেনারেশনের, আপনিও হয়তো আমার সাথে একমত হবেন। আশা করছি এই বৈষম্য মিটে যাবে, এবং এটা না মিটালে আসলে আপনি আশার আলো দেখতে পাবেন না। ধন্যবাদ। অ্যাডভোকেট বিলকিসারা মিতু, কর্মসংস্থানে বৈষম্য কি সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে? বৈষম্য সবসময় সব ক্ষেত্রে অস্থিরতা বাড়াবেই। বৈষম্য খুব ভালো জিনিস না। আপনি সেটা কর্মসংস্থান বলেন, ঘরের কথা বলেন, জাস্ট কর্মসংস্থান বাদ দেন, ঘরেও যদি আপনি বৈষম্য করেন, আপনার সেই ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি হবে। তাহলে কর্মসংস্থানে কেন না? তো সেই ক্ষেত্রে অবশ্যই কর্মসংস্থানে অবশ্যই অস্থিরতা হচ্ছে। এই যে আপনার একজন নারী এগিয়ে যাচ্ছে, একজন পুরুষের মনে হিংসা যাচ্ছে, অথবা একজন নারী পরিশ্রম করছে, সে তার যথাযথ সম্মান পাচ্ছে না, তখন তার একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে, সে পিছিয়ে যাচ্ছে। যে এইভাবে করেই তো আমাদের মধ্যে আপনার অস্থিরতা সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আমি বলবো বৈষম্য কখনোই ভালো ছিল না। আর বর্তমান সরকার তো চেষ্টা করছেন, উনি সর্বক্ষেত্রে চেষ্টা করছেন বৈষম্য দূরকরণে। তো আমাদেরও উচিত জাতি হিসাবে এবং একজন এ দেশের নাগরিক হিসাবে সরকারকে সহযোগিতা করা। কারণ সরকার শুধুমাত্র অর্ডার করতে পারবেন, কিন্তু সেটা নিম্ন লেভেলে মনিটরিং করার জন্য যে আমাদের বিভিন্ন আসনে যে এমপি মহোদয়জন আছেন, ওনাদেরকেও এই বিষয়ে এগিয়ে আসতে হবে। সেই সাথে আমাদের মেয়র সাহেব আছেন, আমাদের সামনে আশা করি যে কাউন্সিল ইলেকশন হবেন, সব জায়গায় ওয়ার্ড ভিত্তিক তো সবাই যদি এগিয়ে আসে, মফস্বল শহরও সবাই এগিয়ে আসলে আশা করি এই অস্থিরতাটা কন্ট্রোল করা সম্ভব। ধন্যবাদ। সাজ্জাদ হোসেন খান, সরকারের নীতিমালা কি বৈষম্য কমাতে কার্যকর হচ্ছে? অবশ্যই আমি আমার দৃষ্টিতে নতুন সরকারকে প্রথমে স্বাগত জানাই। বাংলাদেশের যে নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি বিগত জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলনে পদ্মার অন্তরালে বা প্রকাশ্যে তিনি কিন্তু বৈষম্যের বিরুদ্ধেই নেতৃত্ব দিয়ে গেছে। কারণ সে নিজেও বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশে বিগত 17 বছর। সুতরাং আমি মনে করি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্ষমতায় এসেছে 1.5 মাস, এখনও পরিপূর্ণ হয় নাই। তো আমাদেরও উচিত সুযোগ দেওয়া, সহযোগিতা করা এবং তাকে বৈষম্যের বিরুদ্ধে তার যে পরিকল্পনা, আমি বলবো না উনি স্বপ্ন দেখাচ্ছে, উনি কিন্তু একটা কথা বলেছে, আমি কাউকে স্বপ্ন দেখাতে চাই না, আমি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। সুতরাং আমরা তার পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সুযোগটা দিতে হবে। ধন্যবাদ। নুর হোসেন মামুন, বৈষম্য কমাতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হওয়া উচিত আপনার মতে? সরকার ইতিমধ্যে 31 দফার একটা প্ল্যান করেছে এবং সেখানেই সব কিছু উঠে এসেছে। এই 31 দফাটা আমরা আশা করি যে বাস্তবায়ন হবে, শুধু মুখে থাকবে না। অলরেডি ইতিমধ্যে আমরা ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন সরকারের পজিটিভ বিষয়গুলো বাস্তবায়ন হতে দেখেছি। এই বিষয়গুলোতে যত বেশি গুরুত্ব দেওয়া হবে, তত বেশি আমরা আশা করব যে এই দেশের জন্য, সবার জন্য ভালো হবে। 1, 2 নম্বর হচ্ছে আমাদের এই মুহূর্তে সবার আগে প্রয়োজন হচ্ছে যে সরকারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বেশি জরুরিভাবে গুরুত্ব দেওয়া। পাশাপাশি আমাদের যেসব টাকা দেশের বাইরে পাচার হয়েছে সেগুলো ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া।
সরকার যখনই এই কাজগুলো করবে, আমার যখন পকেটে টাকা থাকবে, সরকার যখন স্বাবলম্বী হবে, তখন কিন্তু সরকারের প্রত্যেকটা পার্ট অর্গান সঠিকভাবে কাজ করবে। ধন্যবাদ। ডক্টর মেহেদী হাসান, অর্থনৈতিক উন্নয়ন হলেই বৈষম্য কমবে, কতটুকু সঠিক? কথাটা আংশিক সত্য, কথাটা পরিপূর্ণরূপে সত্য নয়। অর্থনৈতিক উন্নতি হলেই যে আপনার বৈষম্য কমবে তা নয়। আপনার বৈষম্য কমাতে আপনার কিন্তু সামাজিক সুশাসন এবং আইনের শাসন এটা নিশ্চিত করতে হবে। একই সাথে আপনার অর্থনৈতিক মুক্তিও লাগবে। অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, আইনের শাসন, সঠিক শিক্ষা ব্যবস্থা, ডিজিটালাইজেশন, এই সবগুলো জিনিস মিলে আপনার বৈষম্য মুক্তি। আপনি ধনী, আমি গরিব, এতে আমি কি বৈষম্য শিকার না? আপনি ধনী, আমি গরিব, আমি তো বৈষম্য শিকার। সুতরাং অর্থনৈতিক উন্নতি, একক অর্থনৈতিক উন্নতি আপনাকে বৈষম্য থেকে মুক্তি দিবে না। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক উন্নতি করতে পারি, সামাজিক সুশাসন নিশ্চিত করতে পারি, অর্থের সুষম বণ্টন নিশ্চিত করতে পারি এবং মানুষের মৌলিক অধিকার যেগুলো আছে এই চাহিদা পূরণে সম্পূর্ণরূপে সমর্থ হই, সেক্ষেত্রে আমাদের মনে হয় বৈষম্যহীন বাংলাদেশটা আমরা গড়ে তুলতে পারবো, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো। ধন্যবাদ উপস্থিত আপনাদের চারজনকেই স্টুডিওতে এসে নিজেদের মতামত তুলে ধরার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় একটা বিষয় স্পষ্ট, সামাজিক বৈষম্য শুধু একটি সমস্যা নয়, এটি আমাদের উন্নয়ন ও অগ্রগতির পথে বড় বাধা। নতুন বাংলাদেশ গড়তে আমাদেরকে এই বাধা বিপত্তি মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য নিয়ে সোনার বাংলাদেশ গড়তে আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভবিষ্যতে দেখা হবে নতুন কোনো আলোচনায়, নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে। ধন্যবাদ।